নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরু করার আগে আবার বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, তাহলে আপনাদের কাছে সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশন পৌঁছে যাবে। শুরু করছি মতামত। আজকের মতামতের শীর্ষক, ডোনাল্ড ট্রাম্প কি তৃতীয় বিশ্বযুদ্ধ চাইছেন? তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? সালের শুরুটা পৃথিবীর ইতিহাসে এমন এক ঘটনার সাক্ষী হয়ে থাকলো যা এর আগে কেউ কল্পনাও করতে পারেনি। 3রা জানুয়ারি গভীর রাতে দক্ষিণ আমেরিকার স্বাধীন সার্বভৌম দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যা ঘটে গেল তা আন্তর্জাতিক সম্পর্কের সমস্ত ব্যাকরণকে ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক বাহিনী ডেল্টা ফোর্স একটা স্বাধীন দেশের নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে, তার স্ত্রীকে তার নিজের শোবার ঘর থেকে আক্ষরিক অর্থে তুলে নিয়ে গেল হিন্দি ছবিতে মাফিয়াদের মতন কিডন্যাপ। প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও কোনো বড় শক্তি এভাবে অন্য একটা দেশের রাষ্ট্রপ্রধানকে সরাসরি সামরিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাবার স্পর্ধা দেখায়নি, হিটলারও দেখায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ কেবল ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক বললে কম বলা হবে। আর আন্তর্জাতিক আইনের বাঁচলটা কি? মার্কিন কংগ্রেসকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কোনো আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা ছাড়া শুরু হলো একটা অঘোষিত যুদ্ধ। এখন সারা বিশ্বে এক বড় প্রশ্ন তুলে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প কি তাহলে নিজের অজান্তে বা জেনে শুনে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীটাকে ঠেলে দিচ্ছেন? ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের পেছনে আইনি ভিত্তি আর ভূ রাজনৈতিক জিওপলিটিক্যাল রিজনগুলো, উদ্দেশ্যগুলো একটু বোঝার চেষ্টা করলে এক ভয়ঙ্কর ছবি বেরিয়ে আসছে। হোয়াইট হাউস আর পেন্টাগন এই অভিযানকে কেবল একটা ল এনফোর্সমেন্ট, মাদক বিরোধী আইনের পদক্ষেপ হিসেবে দেখানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, ঠিক যেরকমভাবে কিছুদিন আগে, মাত্র 10-11 বছর আগে ইরাককে বলা হয়েছিল রাসায়নিক তারা অস্ত্র তৈরি করছে। এখানে বলা হচ্ছে এরা ড্রাগ পাচার করছে। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার বা নার্কো টেরোরিজমের অভিযোগ এনে নিউ ইয়র্কের একটা আদালতে তার বিচার শুরু করা হয়েছে। মানে কি? কে কার বিচার করবে? কিসের ভিত্তিতে বিচার হবে? কোথায় বিচার হবে? যারা তুলে আনলো তারা বিচার করবে? আন্তর্জাতিক আইনের ভাষায় একজন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে গ্রেপ্তার করার কোনো বৈধতা নেই, এটা করা যায় না। রাষ্ট্রসংঘ সনদের 2-4 অনুচ্ছেদ স্পষ্টভাবে কোনো দেশের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে কোনো ধরনের শক্তি ব্যবহারের বিরুদ্ধে। কিন্তু ট্রাম্প এবং তার সহযোগীরা, বিশেষ করে অ্যাটর্নি জেনারেল পাম বন্দি এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এই আন্তর্জাতিক আইনগুলোকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। তাদের যুক্তি হলো আমেরিকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট যে কোনো পদক্ষেপ নিতে পারেন। এই যে আমেরিকা ফার্স্ট বা আমেরিকার স্বার্থই সবকিছুর উপরে, সেই চিন্তাটা বিশ্বকে, আজকের বিশ্বকে একটা গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমেরিকার সুরক্ষা আক্রান্ত। কোথা থেকে? আমাদের দেশে যেরকম বলা হয় হিন্দুরা আক্রান্ত, সেরকম আমরা দেখতে পাচ্ছি না কোথাও, কিন্তু আক্রান্ত। আমেরিকা নাকি আক্রান্ত। একটা পুচকে দেশ ভেনেজুয়েলা, তারা আক্রান্ত। তারা নাকি এত বড় ব্যাপার যে তার প্রেসিডেন্টকে তুলে আনতে হচ্ছে। অপারেশন অ্যাবসলিউট রিজলভ সামরিক অভিযানটা শুরু হয়েছিল 3রা জানুয়ারি রাত 2টোর দিকে। মার্কিন নৌবাহিনী, বিমান বাহিনী, মেরিন ফোর্সের 150টা যুদ্ধ বিমান এই অভিযানে অংশ নিয়েছিল। কারাকাসের ফোর্ট তিউনা সামরিক ঘাটির ভেতরে একটা সুরক্ষিত বাসভবন থেকে মাদুরো আর তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। ট্রাম্পের দাবি এটা ছিল একটা অত্যন্ত নিখুঁত অপারেশন, যেখানে অত্যাধুনিক ড্রোন, সাইবার যুদ্ধের কৌশল আর বিশেষ প্রশিক্ষিত ডেল্টা ফোর্সের সদস্যরা সেখানে ছিলেন। কথা হচ্ছে, হ্যাঁ, অপারেশন খুব নিখুঁত, তো করা যায় নাকি? মানে প্রথমত তো এই অপারেশনটা কেন, সেই প্রশ্নটা আসছে। উনি বলছেন অপারেশন নিখুঁত ছিল,
কিন্তু এই অভিযানের মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষকে। ভেনিজুয়েলা কিউবার কর্মকর্তাদের দেওয়া তথ্য বলছে এই অভিযানে অন্তত ৮০ জন মানুষ প্রাণ হারিয়েছে, তাদের মধ্যে ৩২ জন কিউবার সামরিক এবং গোয়েন্দা সদস্য। মাদুরোকে গ্রেপ্তার করার পরে তাকে আমেরিকার যুদ্ধবিহার একটা হেলিকপ্টারে করে, প্রথমে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হলো ইউএসএস আইও জিমা যুদ্ধজাহাজ, সেখান থেকে ওটাতে করে নিউ ইয়র্কে নিয়ে আসা হলো। ট্রাম্পের এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে স্বাভাবিকভাবে। ডেমোক্র্যাট নেতারা এই ঘটনাকে ওয়াইল্ডলি ইল্লিগাল বলছেন, সাম্রাজ্যবাদী দুঃসাহস বলছেন। সেনেটর ক্রিস মার্ফি বলছেন যে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে পুরোপুরি মিথ্যে তথ্য দিয়েছিল। তারা আগে জানিয়েছিলেন যে এটা কেবলমাত্র একটা মাদক বিরোধী অভিযান, বাস্তবে এটা একটা সরাসরি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের, রেজিম চেঞ্জের পরিকল্পনা। আমরা পারি না করতে, কোনো সভ্য দেশ সেভাবে কাজ করতে পারে না। একটা সভ্য দেশ কিভাবে চলবে? কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, একটা ঘোষিত যুদ্ধও হতে পারে, তার জন্য একটা বলা থাকবে এই করলে এই করব আমরা। এটা কি? মার্কিন সংবিধান অনুযায়ী কেবল কংগ্রেসের যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা রয়েছে, প্রেসিডেন্টের নয়। ট্রাম্প 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন সম্পূর্ণ লঙ্ঘন করেই অভিযান চালিয়েছে। এই যে আইনি বিতর্কে এর মূলে রয়েছে উইলিয়াম বারের সেই বিতর্কিত মেমো, যা 1989 সালে পানামা অভিযানের সময় লেখা হয়েছিল। সেই দর্শনই ট্রাম্পের বিশ্বাস। প্রেসিডেন্টের হাতে নাকি এমন ক্ষমতা আছে যে তিনি বিদেশের মাটি থেকে যে কোনো অপরাধীকে ধরে আনতে পারেন, একটা দেশের সার্বভৌম দেশের প্রেসিডেন্টকেও নাকি ধরে আনতে পারেন, আর তার জন্য আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করার প্রয়োজন নেই। তাহলে আন্তর্জাতিক আইনটা আছে কেন? ইউনাইটেড নেশনস আছে কেন? এতগুলো যে বিদেশের সমস্ত দেশগুলোকে নিয়ে, বিভিন্ন দেশগুলোকে নিয়ে বিভিন্ন ফোরাম, বিভিন্ন ফ্রন্ট কেন আছে তারা? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কি এরা? কিন্তু এই থিওরিটাই আজ বিশ্ব শান্তির জন্য একটা বড় হুমকি। আমেরিকা ফার্স্ট। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই পথ বেছে নেয়, তবে রাশিয়া কেন ইউক্রেনে বা চীন কেন তাইওয়ানে একই কাজ করবে না? কালকে যদি চীন তাইওয়ানে একই কাজ করে, কি ব্যাখ্যা হবে? কে বলবে? সেনেটর মার্ক ওয়ার্নার ঠিক এই প্রশ্নটা তুলেছেন। আমেরিকা যদি এভাবে বিদেশি নেতাদের অপহরণ করতে শুরু করে, সারা বিশ্বে যে বিশৃঙ্খলা তৈরি হবে তার সুযোগ সবার আগে নেবে একনায়কতান্ত্রিক দেশগুলো। হ্যাঁ, হঠাৎ করে একটা পাশের দেশ নেপাল, প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসা হলো। এটা কি? পাশের দেশ ছোট্ট শ্রীলঙ্কা দেশ, প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসা হলো। এগুলো শুরু হবে। আমরা তো জানি মাদুরোকে গ্রেপ্তার করা কেবল একটা বাহানা। ডোনাল্ড ট্রাম্পের আসল লক্ষ্য কিন্তু ভেনিজুয়েলার বিশাল প্রাকৃতিক সম্পদ মার্কিন কোম্পানিগুলো হাতে তুলে দেওয়া। ট্রাম্প নিজে বলেছেন আমেরিকার মূল চাহিদা হলো ভেনিজুয়েলার তেল এবং অন্যান্য খনিজ সম্পদ। ভেনিজুয়েলায় বর্তমান বিশ্বের বৃহত্তম তেলের মজুদ ভান্ডার, যেটা প্রায় 303 বিলিয়ন ব্যারেল, বিশ্বের মোট মজুদের 17% সেখানে আছে। বছরের পর বছর ধরে তারা বিভিন্ন রকমের অব্যবস্থাপনা সেখানে আছে, মার্কিন নিষেধাজ্ঞার আছে। এই তেল যতখানি তুলতে চায় ততখানি তোলা যায় না। ট্রাম্পের পরিকল্পনা হলো সেভরন বা এক্সনম বিলের মতো আমেরিকার বড় বড় তেল কোম্পানিগুলোকে সেখানে পাঠিয়ে পরিকাঠামো ঠিক করা এবং সেই মুনাফা দিয়ে নিজের দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। চলে যাক ভেনিজুয়েলা, চলে যাক লাতিন আমেরিকান দেশ। তেলের বাইরে ভেনিজুয়েলার আর একটা অত্যন্ত মূল্যবান সম্পদ রয়েছে, যার নাম রেয়ার আর্থ মিনারেলস। এই খনিজগুলো আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য। স্মার্টফোন থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি যেগুলো ইভি, উইন্ড টারবাইন, সামরিক সরঞ্জাম উন্নত যেগুলো, সেগুলোতে এছাড়া চলবে না। বর্তমানে এই খনিজগুলোর বিশ্ববাজারে প্রায় 70% চীনের নিয়ন্ত্রণে রয়েছে। এবার আমেরিকার টনক নড়েছে, এটা আমাদের চাই। এখন ভেনিজুয়েলার ইয়োনাকো মাইনিং অফ আর্ক, এই অঞ্চলে $200 বিলিয়ন বিরল খনিজ সম্পদ রয়েছে, রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপ মূলত চীনের একচেটিয়া আধিপত্য 70% তাদের কাছে আছে, অতএব এটাকে দখল নিতে চায়। এই কৌশল কার্যকর করতে গিয়ে যেভাবে তিনি একটা সার্বভৌম দেশকে কবজা করার চেষ্টা করছেন, 19 শতাব্দী সেই পুরনো ঔপনিবেশিক মানসিকতার কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু সেখানেও এরকম হয়নি। ইয়োনাকো মাইনিং আর্ক বা খনিজ খিলান এলাকাটা প্রায় 1,11,843 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পর্তুগাল বা পানামার চেয়েও বড়। এ অঞ্চলে সোনা রয়েছে, তামা রয়েছে, লোহা রয়েছে, বক্সাইট রয়েছে, নিকেল রয়েছে। এর পাশাপাশি ল্যান্থানাম, থোরিয়াম, নিওডারিয়াম
এরকম বিরল রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নিওডিয়ামিয়াম একটা অত্যন্ত জরুরি, সেটা এখান থেকে পাওয়া যায়। ট্রাম্পের লক্ষ্য হলো এই সম্পদগুলো মার্কিন কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া এবং এর বিনিময়ে ভেনিজুয়েলার ক্ষমতাকে নিজের নিয়ন্ত্রণে রাখা। তিনি স্পষ্টভাবে বলেছেন ভেনিজুয়েলা একটা স্থিতিশীল এবং আমেরিকার অনুগত সরকার না আসা পর্যন্ত আমেরিকা এই দেশটাকে সরাসরি পরিচালনা করবে। মানে কি, এটা কি কোনো স্বাধীন দেশের জন্য সম্মানজনক? ভেনিজুয়েলার মানুষরা মেনে নেবেন? উত্তরটা খুব সহজ, কিন্তু ক্ষমতার দাপটে সেই প্রশ্নটাই আসবে পাত্তা। ডোনাল্ড ট্রাম্পের এই পররাষ্ট্রনীতিকে অনেকেই, এমনকি তিনিও ডনরোজ ডকট্রিন বলছেন। আগে ছিল মনরো ডকট্রিন, এখন হচ্ছে ডনরোজ ডকট্রিন, ডোনাল্ড ট্রাম্পের ডকট্রিন। 1823 প্রেসিডেন্ট জেমস মনরো একটা নীতি ঘোষণা করেছিলেন যে পশ্চিম গোলার্ধে ইউরোপীয় দেশগুলোর কোনো রকম হস্তক্ষেপ সহ্য করা হবে না। এটা ছিল একটা অদ্ভুত ব্যাপার। মানে আমেরিকা এবং তার এপাশের যে লাতিন আমেরিকান সমস্ত জায়গাগুলো আছে, দেশগুলো আছে, তাদেরকে কোনো ধরনের আক্রমণ যাতে পশ্চিম থেকে না আসে, মানে ইউরোপ থেকে না আসে, সেটাকে আমরা আটকে দেব। তার মানে কিন্তু এরকম নয় যে তারা সেই পশ্চিমের দেশগুলোতে উন্নয়ন চাইছেন, সেই পশ্চিমের দেশগুলোকে ভালো সুস্থ রাখতে চাইছেন, তা নয়। ওনারা চাইছেন যা দাদাগিরি সেটা আমরা করব। এটা মনরোর সময় করা হয়েছিল। ট্রাম্প সেই মনরো ডক্ট্রিনকে নিজের মতন করে আর একটা নতুন আরো আক্রমণাত্মক রূপ দিয়েছে। তার নতুন দর্শনের মূল কথা হলো পুরো ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল আমেরিকার পেছনের উঠোন, বাইরের বারান্দা। এখানে কোনো বাইরের শক্তি, চীন, রাশিয়া, ইরান, এদের প্রভাব সহ্য করা হবে না। ভেনিজুয়েলার সঙ্গে চীনের সম্পর্ক খুব ভালো হচ্ছিল, রাশিয়ার সঙ্গে সম্পর্ক খুব ভালো হচ্ছিল, ইরানের সঙ্গে সম্পর্ক খুব ভালো হচ্ছে। এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনি প্রেসিডেন্টের পদের একটা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি প্রধান হয়েছেন। সেখানে গিয়ে উপস্থিত রাশিয়া, চায়না এবং ইরানের প্রতিনিধিরা, তাদের সঙ্গে কোলাকুলির ছবি এই একটু আগে দেখলাম। এই ডক্ট্রিনের ভিত্তিতে ট্রাম্প কেবলমাত্র ভেনিজুয়েলাতে থেমে নেই, তিনি মেক্সিকো চান, কলম্বিয়া চান, কিউবার জন্য সরাসরি সামরিক অর্থনৈতিক হুমকি দিয়েছেন। মেক্সিকো প্রেসিডেন্ট ক্লডিয়া সেইনবামকে তিনি সতর্ক করেছেন যে মাদক কারবারিদের দমন করতে না পারলে আমেরিকা নিজেই ড্রোন হামলা বা সরাসরি সেনা পাঠিয়ে ব্যবস্থা নেবে, মানে এরকম কিছু একটা করবে। মেক্সিকোর উপরে 30% শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে। ওই দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো, ট্রাম্প সরাসরি তাকে আক্রমণ করেছেন, তার দেশের মাদক বিরোধী প্রচেষ্টাকে ব্যর্থ বলে ঘোষণা করেছেন যে আমি ঠিক করবো ওটা। কলম্বিয়ার ওপরেও নানান নিষেধাজ্ঞা হচ্ছে, আর সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে বহু আগেই। পেট্রো জবাবে বলেছেন আমেরিকা যদি তাদের সার্বভৌমত্বে আঘাত করে তবে কলম্বিয়ার মানুষ জাগ্রত জাগুয়ারের মতো গর্জে উঠবে। হ্যাঁ, ওনাদের দেশের ন্যাশনাল অ্যানিমাল হচ্ছে জাগুয়ার। জাগ্রত জাগুয়ারের মতো গর্জে উঠবে এবং যুদ্ধের ময়দানে প্রাণ দেবে। কিউবার ব্যাপারে ট্রাম্পের বার্তা একই, আগে যা আমেরিকার ছিল। মাদুরোর পতনের পরে এখন কিউবার কমিউনিস্ট সরকারের পতনের পালা। এই যে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ট্রাম্প আসলে সারা বিশ্বকে একটা বার্তা দিতে চাইছেন, আমেরিকার আধিপত্যকে কেউ প্রশ্ন করতে পারবে না। নো ওয়ান ক্যান কোয়েশ্চেন ট্রাম্প অর আমেরিকা। এই যে গানবোট ডিপ্লোম্যাসি, যুদ্ধজাহাজ দেখিয়ে ভয় দেখানোর রাজনীতি 20 শতাব্দীতে চললেও 21 শতাব্দীতে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এটা কেবল আঞ্চলিক অস্থিরতা তৈরি করছে এরকম না, বিশ্বের অন্যান্য পরাশক্তিকে পাল্টাপাল্টি ব্যবস্থা নিতে উস্কানি দেবে। একজনের হাতে পরমাণু বোমা নেই আজকে, এরকম নয় রাশিয়ার আমেরিকার কাছে পরমাণু বোমা আছে, বাকিরা খুঁজছে। ট্রাম্প সাহেব এখানে থেমে নেই। ল্যাটিন আমেরিকার উত্তাপ যখন বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে, ঠিক তখন ট্রাম্পের নজর পড়েছে উত্তরে গ্রিনল্যান্ডের দিকে। ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটা কেনার বা দখল করার ইচ্ছে, আমি কিনে নেব। আচ্ছা, কি এটা মানে কি? আমি কিনে নেব, আমি দখল করে নেব। ট্রাম্প আগে বলেছিল 2026-এ এসে একটা নতুন অন্য রকমের মাত্রা, এখন অন্য কথা বলছেন দখল নেব। গ্রিনল্যান্ড একটা বিশাল বরফের দ্বীপ নয়, এটা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আমেরিকার পিটুফিক স্পেস বেস রয়েছে, উত্তর মেরু দিয়ে আসা যে কোনো ব্যালিস্টিক মিসাইল সেখানে যে চেনা এবং তাকে থামিয়ে দেওয়ার জন্য ওখান থেকে একটা কাজকর্ম করা হয়। গ্রিনল্যান্ডের মাটির তলাতেও আছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বিরাট ভাণ্ডার, বিশেষ করে তানব্রিজ এবং কোয়ানেফেল্ড, এই দুটো খনি বিশ্বের বৃহত্তম হচ্ছে গিয়ে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের উৎস হতে পারে। ট্রাম্পের দাবি অনুযায়ী চীনের প্রভাব কমাতে, আমেরিকার খনিজ নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি। বলছে আমি আপনাদের একটা সুন্দর জীবন দেব। আপনার সুন্দর জীবন চায় কি?
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন ট্রাম্পের এই দাবিকে পুরোপুরি অযৌক্তিক বলেছে। হোয়াইট হাউসের মনোভাব কিন্তু এখনো সেই একই। ফ্রেডরিকসেনের হুঁশিয়ারি, তিনি বলেছেন আমেরিকা যদি কোনো ন্যাটো সদস্য দেশের এলাকায় এভাবে সামরিক হস্তক্ষেপ করে তাহলে ন্যাটো সামরিক জোটের অস্তিত্ব শেষ হয়ে যাবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিরাপত্তা কাঠামো ভেঙে পড়বে। মানে এরপরে রাশিয়া যখন আক্রমণ করবে তখন আর ন্যাটো থাকবে না। গ্রিনল্যান্ডে চীনের বিনিয়োগ বন্ধ করতে রাশিয়া যদি আক্রমণ করে, চীনের বিনিয়োগ রুখতে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে নানা রকমভাবে চাপ তৈরি করেছে। গ্রিনল্যান্ডের খনিগুলোতে আমেরিকা নিজেই সরাসরি অর্থ বিনিয়োগ করার কথা ভাবছে, যাতে চীন সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। জলবায়ু পরিবর্তনের ফলে গ্রিনল্যান্ডের বরফ গলে যাওয়ার কারণে সেখানকার খনিজ সম্পদ আহরণ করা আগের থেকে অনেক সহজ, কিন্তু পরিবেশ ছারকার হয়ে যাবে, যা ট্রাম্পের মতন বেনিয়া নেতার কাছে একটা বিশাল বাণিজ্যিক সুযোগ ছাড়া আর কিছুই নয়। এই সম্পদ দখলের লড়াই যদি সামরিক সংঘাতে রূপ নেয় তাহলে পুরো ইউরোপ, উত্তর মেরু শান্তি চুরমার হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী নীতি রাশিয়া, চীন, ইরানকে এক অন্যরকম অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য এটা একটা বড় কূটনৈতিক ধাক্কাও। ভেনিজুয়েলা ছিল ল্যাটিন আমেরিকায় রাশিয়ার সবচেয়ে বড় মিত্র এবং সেখানে রাশিয়ার কোটি কোটি ডলারের বিনিয়োগ, উন্নত অস্ত্র সরবরাহ, S-300 মিসাইল সিস্টেম সেখানে রয়েছে। রাশিয়ার কর্মকর্তারা ট্রাম্পের এই অভিযানের গতি দেখে একদিকে অবাক হয়েছে, অন্যদিকে তারা রেগেও গেছেন। রাশিয়া ইউক্রেন যা করতে চেয়েছিল ইউক্রেনে গিয়ে 4 বছরে তারা সফল হয়নি। ট্রাম্প ভেনিজুয়েলায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রেসিডেন্টকেই তুলে এনেছেন। কিন্তু রাশিয়াও ভাবতে পারিনি এরকম কাজ করার কথা। আগেই ভাবতো, তাহলে এবারে ভাববে। কিন্তু এর ফলে আন্তর্জাতিক আইনের যে ক্ষতি হয়ে গেল তার সুযোগ নিয়ে ভবিষ্যতে রাশিয়া বা চীন বা অন্য কোনো দেশ তাদের প্রতিবেশী দেশগুলোতে একই ধরনের অভিযান চালাতে পারে, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। ইউরোপীয় দেশগুলোতে এই ভয়ে কাঁপছে। আজ কারাকাস হলে কাল কি হবে। ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইতিমধ্যেই আমেরিকার এই অহংকারী আচরণের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিম এবং মুক্তিগামী দেশগুলোকে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন। তিনি মুসলিম ইউনিফিকেশনের কথা বলছেন। মাদুরোর পতন কেবলমাত্র ভেনিজুয়েলার ক্ষতি নয়, বরং এটা রাশিয়া, চীন, ইরান জোটের জন্য একটা বড় স্ট্র্যাটেজিক ডিফিট। এই দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং তারা আমেরিকার বিরুদ্ধে একটা শক্তিশালী সামরিক এবং অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তোলার কথা ভাবছে। যদি রাশিয়া বা চীন বা ল্যাটিন আমেরিকায় আমেরিকার এই আধিপত্যের জবাবে এশিয়া বা ইউরোপে কোনো পাল্টাপাল্টি ব্যবস্থা নেয়, তাইওয়ানে যেরকম চীন বা পূর্ব ইউরোপে রাশিয়া সামরিক উস্কানি দেয়, তাহলে তা সহজেই আর একটা বিশ্বযুদ্ধকে ডেকে আনবে। ট্রাম্প যা যা করছে সেটা কি সত্যি বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ? যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশুনো করেন বিশেষজ্ঞরা, তাদের কথা হচ্ছে কি যে হ্যাঁ, এরকম জায়গায় এরকম একটা দিকে আমরা খুব দ্রুত এগোচ্ছি। কিছু অকাট্য যুক্তিও রয়েছে। কোন কোন অবস্থায় এটা হতে পারে? এক, আন্তর্জাতিক আইনের প্রাতিষ্ঠানিক মৃত্যু যদি হয়। হ্যাঁ, আমরা দেখছি তো, কোনো দেশের সার্বভৌমত্ব যদি নিরাপদ না থাকে, আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ যদি সেটাকে রক্ষা না করতে পারে, তাহলে বিশ্বজুড়ে একটা অরাজকতা তৈরি হবে। আমেরিকা মাদুরোকে তুলে নিয়ে যেতে পারে, চীন কেন তাইওয়ানের নেতাদের, রাশিয়া কেন পূর্ব ইউরোপের কোনো রাষ্ট্রপ্রধানকে অপহরণ করবে না। এই ধরনের কর্মকাণ্ড গোটা পৃথিবীতে একটা জঙ্গলের রাজত্ব তৈরি করবে এবং সেখান থেকে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে পারে। 2, বিশ্বজুড়ে আঞ্চলিক সংঘাত বাড়তে থাকা, বিশ্বজুড়ে বাড়ছে। ট্রাম্পের হুমকি মেক্সিকো, তারপরে কলম্বিয়া, তারপরে গ্রিনল্যান্ড, কিউবা, কি হচ্ছে? এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো যেভাবে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন, সেটা ল্যাটিন আমেরিকা একটা দীর্ঘস্থায়ী আবার নতুন করে সংঘাত দেখা দেবে। মেক্সিকোর উপরে শুল্ক আরোপ, সেখানে সামরিক অভিযান হুমকি, উত্তর আমেরিকার দীর্ঘদিনের স্থিতিশীলতা যা ছিল সেটা নষ্ট হয়ে যাবে। তখন সেটা এক জায়গাও থেমে থাকবে না। 3 হচ্ছে প্রাকৃতিক সম্পদ দখলের তীব্র প্রতিযোগিতা। একটা সময়ে চেয়েছিল এই আমাদের হিটলার যখন ভাবছেন গোটা দেশ, গোটা পৃথিবী দখল করবো, তখন তার নজর কোথায়? একটা হচ্ছে গিয়ে রাশিয়ার ইউক্রেন অঞ্চলে যে বিশাল শস্য ভাণ্ডার সেদিকে, আর একটা হচ্ছে বিশাল তেল ভাণ্ডার সেদিকে। কারণ সেই সময় তেল আর খাবার দুটো পেয়ে গেলে গোটা পৃথিবী জুড়ে একটা অভিযান তারা শুরু করতে পারত। সেই জন্য তারা রাশিয়ার দিকে এগিয়েছিল। আজকে এখানে খনিজ সম্পদ, তেলের জন্য নিয়ন্ত্রণ নিতে গিয়ে ট্রাম্প যা করছেন সেটা তার সঙ্গে মিল আছে এবং এর থেকে আর একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া খুব অবাক করা কিছু নয়। কারণ দুজনেই, রাশিয়াও চাইছে, চীনও চাইছে, আমেরিকাও চাইছে রেয়ার আর্থের ওপরে তাদের কন্ট্রোল, পেট্রোল মানে তেলের ওপরে তাদের কন্ট্রোল। কেউ তো চুপ করে বসে থাকবে না, তারা সামরিক শক্তি ব্যবহার করবে।
আর একটা হচ্ছে গিয়ে চার, পারমাণবিক অস্থিরতা আর হঠকারিতা। এখন কিন্তু আর একজনের কাছে পারমাণবিক অস্ত্র নেই। ইরান হয়তো সম্ভবত ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে। অতএব এই যে চলছে, একটা সামান্য স্ফুলিঙ্গ, ছোট্ট স্ফুলিঙ্গ যদি হয়, তাহলে একটা ছোট্ট ফুলকি বিরাট বড় পারমাণবিক সংঘাত তৈরি করে দেবে। এবং 5 নম্বর, ন্যাটো এবং পশ্চিমা মিত্রদের মধ্যে ভাঙন। একটা অন্তত হয়েছিল, সভ্য জগৎ, হ্যাঁ, তারা জ্ঞান বিজ্ঞানের বিকাশ করছে এবং তাদের মধ্যে একটা বিভিন্ন রকমের মানে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, ন্যাটো আছে, এরকম বিভিন্ন ফোরামে তারা তাদের মধ্যে একটা অন্তত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা ভেঙে যাচ্ছে। গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সঙ্গে বিবাদ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের ক্রমাগত ঝামেলা। কাজে আমেরিকার যে বন্ধুরা, সেই বন্ধুত্বও ভাঙছে, তারাও আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এটা রাশিয়ার জন্য আশীর্বাদ হয়ে যাবে, চীনের জন্য আশীর্বাদ হয়ে যাবে, নতুন করে সীমানা আঁকা শুরু হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের ভেনিজুয়েলা অভিযান হয়তো সাময়িকভাবে আমেরিকার ভোটারদের কাছে তাকে একটা শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরছে, একটা জিঙ্গোইজম, হ্যাঁ ঠিক আছে, এই আমাদের ঘর মে ঘুষকে মারেঙ্গে 56 ইঞ্চির মতন, কিন্তু তাদের তেলের বাজার নিয়ন্ত্রণ করতেও সাহায্য করছে। এর সুদূর প্রসারী ফলাফল হতে পারে ভীষণ ভয়াবহ। তিনি যে অঘোষিত যুদ্ধ শুরু করেছেন তা বিশ্বশান্তির ভিত নাড়িয়ে দিয়েছে। একটা সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে সামরিক বাহিনী দিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া কেবলমাত্র মাদক পাচারের বিরুদ্ধে লড়াই নয়, এটা এক ধরনের রাষ্ট্রীয় দস্যুতা। আমেরিকা যদি মনে করে তারাই বিশ্বের একমাত্র অভিভাবক, তারাই গার্জিয়ান, তারা যেমন খুশি যেখানে খুশি ঢুকে পড়তে পারে, তাহলে সেই অহংকার বিশ্বজুড়ে সংঘাতের কারণ হতেই পারে। আজকের দুনিয়া 1900 সালের দুনিয়া নয়, যেখানে কেবল একটা দুটো শক্তির হাতে সব ক্ষমতা ছিল। আজকে প্রতিটা দেশই কোনো না কোনোভাবে সামরিক, অর্থনৈতিকভাবে শক্তিশালী, আর তাদের পেছনে রয়েছে পরাশক্তিদের বিভিন্ন রকমের সমর্থন। ভেনিজুয়েলার তেল আর গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের জন্য ট্রাম্প যদি পুরো বিশ্বকে এক অনিশ্চিত যুদ্ধের দিকে ঠেলে দেন, তাহলে সেই আগুনে শেষ পর্যন্ত আমেরিকাও নিজের রেহাই পাবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো আগামীকালই শুরু হবে না, কিন্তু ট্রাম্প যে উত্তেজনা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিলেন, তার নেভানোর ক্ষমতা হয়তো ভবিষ্যতে আর কারুর হাতে থাকবে না। বিশ্ব এখন কেবল এক অসহায় দর্শকের মতন তাকিয়ে আছে আর ভাবছে পরবর্তী লক্ষ্য কে, মেক্সিকো, কিউবা, গ্রিনল্যান্ড নাকি আরও কোনো বড় রাষ্ট্র। এই অনিশ্চয়তা 2026 সালের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক জিওপলিটিক্যাল ট্র্যাজেডিকে ডেকে আনতেই পারে, শুরু হতেই পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।